আজকে আমরা ট্রেডিংয়ের খুবই জনপ্রিয় একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, আর সেটা হলো ব্রেকআউট ট্রেডিং। ভাবুন তো একবার, বাজারের পরবর্তী বড় মুভমেন্টটা যদি ঠিক হওয়ার আগেই আজ করা যেত, ব্যাপারটা দারুণ হতো, তাই না? অনেক ট্রেডার কিন্তু ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় থাকেন, যখন একটা শান্ত ঘুমন্ত মার্কেট হঠাৎ করেই জেগে ওঠে আর ঝড়ের বেগে কোনো একদিকে ছুটতে শুরু করে। তো এই গল্পের শুরুটা হয় এমন একটা মার্কেট দিয়ে, যেটা আসলে কোথাও যাচ্ছে না। মনে হবে যেন একটা বাক্সের মধ্যে আটকা পড়ে গেছে। ট্রেডার্সরা মজা করে এটাকে বলেন দ্য বক্স। আচ্ছা, এটা কেন হয়? এটা হয় যখন মার্কেটে বায়ার আর সেলারের শক্তিটা প্রায় সমান সমান থাকে, মানে চাহিদা আর যোগান একদম ব্যালেন্সড। ফলে দামটা উপরে একটা ছাদ আর নিচে একটা মেঝের মধ্যে শুধু পাশাপাশি নড়াচড়া করতে থাকে। এই বাক্সের ভেতরে কিন্তু চাপটা বাড়তে থাকে। বায়ার আর সেলার সবাই অপেক্ষা করে একটা ডিসাইসিভ মুভের জন্যে। ট্রেডারদের জন্য এই সময়টা হলো ধৈর্যের পরীক্ষা। সবাই অপেক্ষা করে একটা সিগন্যালের, যেটা বলে দেবে যে হ্যাঁ, এবার একটা নতুন ট্রেন্ড শুরু হতে চলেছে। আর তারপর যখন দামটা ফাইনালি ওই বাক্সটা ভেঙে বেরিয়ে আসে, সেটাকেই বলে ব্রেকআউট। আর এটা একটা মারাত্মক পাওয়ারফুল সিগন্যাল হতে পারে। এই তো রিসেন্ট একটা উদাহরণ দিই। 2024 সালের জানুয়ারিতে S&P 500 ঠিক এটাই করে দেখিয়েছে। নিজের আগের অল টাইম হাইকে ভেঙে দিয়ে পরিষ্কার সিগন্যাল দিয়ে দিল যে মার্কেট এখন নতুন করে উপরে যাওয়ার জন্য তৈরি। তো ব্রেকআউট ট্রেডিংয়ের মূল আইডিয়াটা কি? খুবই সহজ। যখন দামটার রেজিস্ট্যান্স লেভেল, মানে ওই ছাদটা ভেঙে উপরে ওঠে, তখন কেনা হয়। আর যখন সাপোর্ট লেভেল, মানে মেঝেটা ভেঙে নিচে নামে, তখন বিক্রি করা হয়। ধারণাটা হলো, একবার দাম ওই বন্দিদশা থেকে ছাড়া পেলে মোমেন্টাম বা গতি তাকে একটা নতুন ট্রেন্ডের দিকে ঠেলে নিয়ে যাবে। আচ্ছা, শুনতে তো বেশ সহজ লাগছে, তাই না? কিন্তু এখানেই আসে আসল টুইস্ট, কারণ ব্রেকআউটের এই প্রতিশ্রুতির সাথে কিন্তু একটা বিশাল ঝুঁকিও জড়িয়ে আছে। কখনো কখনো এই যে পালানো বা ব্রেকআউট, এটাই আসলে একটা ফাঁদ। সত্যি বলতে ব্রেকআউট ট্রেডাররা যে কারণে সবচেয়ে বেশি ফেল করে, সেটা হলো এক ধরনের ধোঁকা। এটাকে বলে ফলস ব্রেকআউট বা ফেকআউট। তাহলে একটা আসল ব্রেকআউট আর একটা নকল ব্রেকআউটের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, একটা আসল ব্রেকআউটে দাম লেভেলটা ভেঙে নতুন দিকে যেতেই থাকে, একটা লম্বা ট্রেন্ড শুরু করে। কিন্তু একটা ফলস ব্রেকআউটে, যেটাকে বুল ট্র্যাপও বলা হয়, দামটা একটুখানি লেভেলের বাইরে উকি দিয়েই আবার ঝট করে আগের রেঞ্জের ভেতরে ফিরে আসে। আর যারা আশাবাদী হয়ে ট্রেড নিয়েছিল, তারা বাজেভাবে ফেঁসে যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই আসল মুভ আর নকল ফাঁদের মধ্যে পার্থক্যটা বোঝা যাবে কিভাবে? এর জন্য ট্রেডাররা একটা টুলকিট ব্যবহার করেন, যেখানে কিছু কনফার্মেশন সিগন্যাল থাকে। এর মধ্যে 3টা সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ। 1, হাই ট্রেডিং ভলিউম। 2, একটা সফল রিটেস্ট। আর 3, বাজারের বড় ট্রেন্ডের সাথে মুভমেন্টটা মিলছে কিনা। তো চলুন প্রথমটা, মানে ট্রেডিং ভলিউম দিয়ে শুরু করা যাক। ভলিউম স্প্রেড অ্যানালিসিস অনুযায়ী একটা সত্যিকারের ব্রেকআউটের পেছনে অবশ্যই ভলিউমের একটা বড়সড় লাভ থাকতে হবে। কেন? কারণ হাই ভলিউম মানে হল বাজারের বড় প্লেয়াররা বা স্মার্ট মানি এই মুভমেন্টটাকে সমর্থন করছে, তারা আত্মবিশ্বাসী। একটা সাধারণ নিয়ম আছে যেটা অনেকেই ফলো করেন, সেটা হলো ব্রেকআউটে ক্যান্ডেলটাতে ভলিউম যেন অ্যাটলিস্ট সাম্প্রতিক অ্যাভারেজের চেয়ে 120% বেশি হয়। সোজা কথায়, একটা আসল মুভমেন্টের জন্য জ্বালানি দরকার, আর এই ভলিউম স্পাইকটাই হলো সেই জ্বালানির প্রমাণ। আমাদের টুলকিটের দ্বিতীয় টুলটা হলো রিটেস্ট। এটা কি জিনিস? ব্রেকআউটের পর দাম অনেক সময় আবার আগের লেভেলটাতে ফিরে আসে। যদি দেখা যায় যে পুরানো রেজিস্ট্যান্স, মানে ছাদটা, এখন নতুন সাপোর্ট বা মেঝে হিসেবে কাজ করছে, তাহলে বোঝা যায় ব্রেকআউটটা আসলেই শক্তিশালী। তো এই সবগুলো টুল মিলিয়ে একটা সহজ চেকলিস্ট বানানো যায়। প্রথমে একটা পরিষ্কার সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করতে হবে। তারপর একটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে, যেটা ওই লেভেলের বাইরে ক্লোজ হয়। 3 নম্বরে হাই ভলিউম দিয়ে কনফার্ম করতে হবে। 4, দেখতে হবে মুভমেন্টটা বড় ট্রেন্ডের দিকেই হচ্ছে কিনা। আর সবশেষে মার্কেটের অবস্থা বুঝে একটা স্টপ লস সেট করতে হবে। এই চেকলিস্টটা দুর্বল সিগন্যালগুলোকে ফিল্টার করতে দারুণ কাজে দেয়। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন,
এই ফাঁদের আইডিয়াটা কি শুধু একটা ছোট ট্রেডের ক্ষেত্রেই খাটে, নাকি পুরো মার্কেটটাই একটা বড় ফাঁদ হতে পারে? চলুন একটা ম্যাক্রো উদাহরণ দেখা যাক। বিখ্যাত ইনভেস্টর মাইকেল বারি, যিনি দ্য বিগ শর্টের জন্য পরিচিত, তার একটা থিসিস আছে এনভিডিয়ার ওপর। তবে তার কথাটা ঠিক এনভিডিয়াকে নিয়ে নয়, বরং এনভিডিয়ার কাস্টমারদের নিয়ে। তার যুক্তি হল যে টেক জায়ান্টগুলো এনভিডিয়ার চিপ কিনছে, তারা হয়তো নিজেদেরই তৈরি করা একটা অর্থনৈতিক ফাঁদে আটকা পড়েছে। তার যুক্তির একেবারে কেন্দ্রে আছে একটা অ্যাকাউন্টিং মিসম্যাচ, মানে হিসাবে একটা গরমিল। ব্যাপারটা হলো, হাইপারস্কেলার কোম্পানিগুলো বলছে যে তাদের কেনা জিপিইউ এর আয়ুষ্কাল 5 থেকে 6 বছর, কিন্তু বাড়ির থিসিস অনুযায়ী টেকনোলজির দ্রুত উন্নতির কারণে এগুলোর আসল অর্থনৈতিক জীবনকাল মাত্র 2 থেকে 3 বছর। এর ফলে খরচের হিসাবে একটা বিশাল পার্থক্য তৈরি হচ্ছে। তো এর প্রভাবটা কি? যদি চেপের আয়ুষ্কাল কম ধরা হয়, তাহলে বার্ষিক খরচ অনেক বেড়ে যায়। এর মানে হলো কোম্পানিগুলোর যে লাভ দেখানো হচ্ছে, আসল লাভ তার থেকে অনেক কম হতে পারে। বাড়ির হিসাব মতে এই পার্থক্যের কারণে রিপোর্ট করা লাভ প্রায় 11 থেকে 14% পর্যন্ত বেশি দেখানো হতে পারে। এটা কিন্তু রিপোর্ট করা লাভ আর অর্থনৈতিক বাস্তবতার মধ্যে একটা বিরাট ফাঁক তৈরি করে। এই পুরো ব্যাপারটা আবার ব্রেকআউটের সাথে কিভাবে যুক্ত? বাড়ির মতে এনভিডিয়ার আয় নির্ভর করে কাস্টমারদের অর্থনৈতিকভাবে অযৌক্তিক সিদ্ধান্তের উপর। যদি কোনো কারণে এই খেলাটা বন্ধ হয়ে যায়, মানে কাস্টমাররা তাদের খরচ কমিয়ে দেয়, তাহলে এনভিডিয়ার শেয়ারের চাহিদা হুট করে কমে যেতে পারে। আর তখন হয়তো আমরা একটা বিশাল ডাউনওয়ার্ড ব্রেকআউট দেখতে পাব। সুতরাং ব্যাপারটা একটা 5 মিনিটের চার্ট হোক বা কয়েক ট্রিলিয়ন ডলারের একটা ম্যাক্রো ইকোনমিক ন্যারেটিভ, মূল প্রশ্নটা কিন্তু একই থেকে যায়। যখন কোনো দাম তার সীমা ভেঙে বেরিয়ে আসে, তখন সেখানে কি একটা সুযোগ দেখা উচিত, নাকি একটা সম্ভাব্য ফাঁদের আশঙ্কা করা উচিত?